স্বাগত ডিবিসির দেশের সংবাদে, সাথে আছি সুরভি আলম তরণী। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোরে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে শ্রীনগরে এই দুর্ঘটনায় আহত হয়েছেন 15 জন। তারা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। যানবাহন দুটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক। এদিকে কুষ্টিয়া, নাটোর, পাবনা ও বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে হামদান পরিবহনের একটি বাসে যশোরের নোয়াপাড়া থেকে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে হাসারা 2 নম্বর ব্রিজের সামনে থাকা একটি চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি। এ সময় বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই 2 জন মারা যান, গুরুতর আহত হন 15 জন। থানায় আমাদের 2টা লাশ, আমার মামা এবং আরেকটা আমার খালাতো ভাই, 2টা লাশ আমরা শনাক্ত করতে পারি এবং আমরা লাশ 2টা রিলিজ হয়ে গেছে। দুর্ঘটনায় কবলিত হয় একটি ট্রাকের সঙ্গে, অন দ্য স্পটে মারা গেছে 2 জন। পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন যশোরের জিল্লুর রহমান, পল্লী চিকিৎসক জালাল উদ্দিন, আব্দুল হালিম এবং ট্রাক চালকের সহযোগী হাসিব। ঘটনাস্থলে দ্রুত যায়, ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই যে 2 জন ঘটনাস্থলেই মারা গেছে। আহতদেরকে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা উদ্ধার করে হসপিটালে প্রেরণ করে। যানবাহন দুটির পলাতক চালকদের ধরতে অভিযান চলছে। বাসের যাত্রী যারা ছিলেন তারা মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়। ঘটনাস্থলে 2 জন মারা যায়, আর বাদবাকি লোকগুলোকে যারা আহত ছিলেন তাদেরকে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করি। এদিকে কুষ্টিয়া, নাটোর, পাবনার আতাইকুলা ও বগুড়া সুজাবাদের সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশ সদস্য ও শিক্ষার্থী সহ 4 জন নিহত হয়েছেন। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে শিল্প বাণিজ্যকে বিশ্বমানের করতে বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগের নবনির্মিত কার্যালয় ভূমিকা রাখবে। সকালে চট্টগ্রামে বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা বলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, নতুন এই কার্যালয় চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করবে, বন্দর বাণিজ্যকে বিশ্ববাজারের প্রতিযোগিতায় এগিয়ে রাখবে বলেও মনে করেন শিল্প উপদেষ্টা। আলোচনা সভা শেষে ভবনের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে প্রাণ হারানো ফয়সাল আহমেদ শান্তর মা। নবনির্মিত 10 তলার এই কার্যালয়ে অন্তত 61 ধরনের পণ্যের পরীক্ষা করা যাবে। এ বিষয়ে রাজধানী নির্ভরতাও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামে বিএসটিআই এর এই 10 তলা বিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ ভবন স্থাপন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা চট্টগ্রামের শিল্প বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে বলে এবং উদ্ধার অধিকার রক্ষা করবে বলে আমরা মনে করি। প্রদত্ত সেবা বন্দর এলাকায় আমদানি রপ্তানি প্রক্রিয়াকে গতিশীল করবে। দেশে আবারও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। বিভিন্ন জেলার মানুষের চলাচল থাকায় সংক্রমণের ঝুঁকিতে রয়েছে পর্যটন নগরী রাঙামাটি। তবে হাসপাতাল ও জনসমাগম হয় এমন এলাকায় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে রয়েছে উদাসীনতা। রাঙামাটি জেনারেল হাসপাতালের চিত্র এটি। গাদাগাদি করে দাঁড়িয়ে আছে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। অল্প কয়েকজন মাস্ক পরলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই অধিকাংশের মধ্যেই। বিরতি দিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। তবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা নেই হাসপাতালের কোথাও। টিভিতে আপনার ইয়াতে যদি বিজ্ঞাপন দেওয়া হয়, আপনার মোবাইলে যদি আপনার দেওয়া হয়, হয়তো বা কারোর মাধ্যমে হয়তো বা জানতে পারবো। আমি তো মাস্ক নেই, এর মায়ের মা আছে এখানে ভর্তি, আমি ডাক্তার দেখাইতে আর সিরিয়াল দিছি। পাহাড়ি জেলাটিতে এখনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও পর্যটন এলাকা হওয়ায় ঝুঁকি রয়েছে। আমরা সবাই তো সরকারি সেবা নিতে আসছি, এরকম করেই নিতে হবে। আমরা নিজেরা কেন সচেতন হচ্ছি না? ওরা কি আমাদের ধরে ধরে সচেতন করবে? এটা নিজের হইতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। যে কোনো সমস্যা হলে, যে কোনো অসুস্থতা হলে আপনারা অবশ্যই হাসপাতালে আসুন। আমাদের চিকিৎসক আছে, চিকিৎসকরা আপনাদের অবস্থা দেখে সেই চিকিৎসা দিবেন। সচেতনতার জন্য সবাই যে পরামর্শ, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন,
আর মাস্ক পরুন। সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা সহ করোনা বিধি মেনে চলার আহ্বান বিশেষজ্ঞদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল 11টায় হাসপাতালের একটি কক্ষে করোনা পরীক্ষা শুরু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার শুভ উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ, ল্যাব ইনচার্জ আসাদুজ্জামান, জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ এহতেশামুল হক পলাশ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত করোনা পরীক্ষায় কারো পজিটিভ পাওয়া যায়নি। ঝিনাইদহে নিয়ম না মেনে খেতে ইচ্ছা মতো কীটনাশক ব্যবহার করছেন কৃষক। অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তুলেছে ফসলের পোকা। এতে বাড়ছে পোকার সংক্রমণ। মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং সেই সবজি বা ফল খাওয়ার ব্যাপারে সতর্কতার পরামর্শ কৃষি ও পুষ্টি বিভাগের। পোকা দমনে পানি বা সারের সাথে মিশিয়ে কীটনাশক ছিটানো হয় ফসলের মাঠে। প্রয়োগের নিয়ম না মেনেই কীটনাশক ব্যবহার করছেন ঝিনাইদহের অধিকাংশ কৃষক। বেশিরভাগ সময় চাষিরা মানছেন না কীটনাশক ছিটানো ও ফসল তোলার মধ্যবর্তী সময়ের ব্যবধান। আগের তুলনায় পোকার সংক্রমণ বেশি হওয়ায় ঘন ঘন কীটনাশক দিতে হচ্ছে জানান কৃষক। কোম্পানি যা বলে দেখা যাচ্ছে কোম্পানি দেশে 20 মিলি দিতে হবে, আমরা একটু কম করেই দিই। যত বড় দামি ওষুধই দেন 1 সপ্তাহতে 10 দিন পরে আর তার মাত্রা থাকে না, তখন আবার পোকার আক্রমণ বেড়ে যায়। আমরা যেখান থেকে কীটনাশকগুলো কিনি সেখান থেকে ওরা বলে দেয় যে এইভাবে দিলে ভালো হয়। কীটনাশকের প্যাকেটের গায়ের লেখা দেখে ও বিক্রয় প্রতিনিধির কাছ থেকে শুনে কৃষককে পরামর্শ দেন দোকানিরা। একটু কাজ হচ্ছে কম, কারণ একটু ডোজ বাড়িয়ে দেওয়া, তাহলে এই মাত্রায় অফিসারের কাছে শুনে তাহলে এই মাত্রায় একটু ডোজ বাড়িয়ে দিতে হবে, এই সিস্টেমে দেওয়া হয়। আমরা এইভাবে কৃষকরা আমরা বলে দিই। প্রয়োগের মাত্রা ঠিক না থাকায় ওই কীটনাশকের ওপর পোকামাকড়ের সহনশীলতা বেড়ে যায়। কতদিন পর পর এটা আবার ব্যবহার করা লাগবে এটা তারা জানে না, অথবা জানলেও সেভাবে তারা মানে না, যার ফলে দেখা যায় যে একদিকে যেমন রোগবালাই দমন হয় না, সাথে সাথে আবার এই ডোজ না মানার কারণে যে কীটনাশকের উপর যে পোকামাকড়ের উপরে এটা স্প্রে করা হয় সেটা এর রেজিস্ট্যান্স গ্রো করে। কীটনাশক প্রয়োগ ও সবজি তোলার মধ্যে নির্দিষ্ট সময়ের ব্যবধান না মানলে ওষুধের প্রভাব ওই সবজিতে থেকে যায়, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। যদি থাকে রেসিডিউ, সেটা আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে, সেটা আমাদের অসংক্রামক কিছু ব্যাধি আছে সেই ব্যাধিগুলো সৃষ্টি করতে পারে, আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করতে পারে। নিয়ম মেনে কীটনাশকের ব্যবহার পোকার সংক্রমণ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করবে মত বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ভ্যান চালক রাজু আহমেদকে হত্যার পর অটো চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল হত্যাকারী খাদেমুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল বৃহস্পতিবার মধুকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। জানান, মাদকাসক্ত মধুর স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত উপজেলার মসজিদপাড়া গ্রামের মেকার আমানত আলী ও তার ছেলে আমিনুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া চার্জার ভ্যান সহ 3টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়। এদিকে সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দৃষ্টি প্রতিবন্ধীরা। দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে সাভার বিরুলিয়া সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। অভিযোগ করেন, পতিত সরকারের সময়ে যারা চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে 5ই আগস্টের পর তারাই ভোল পাল্টে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব চাঁদাবাজদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। শেরপুরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে 3 দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সকালে শেরপুর পৌর শহরের বটতলা এলাকার শেরপুর ইউনাইটেড হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। তারা বলেন, গেল বুধবার ওই ক্লিনিকে কন্যা সন্তানের জন্ম দেন আবেদা বেগম। স্বজনরা কেবিনে ওই নবজাতককে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়।
এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে হাসপাতালের ব্যবস্থাপক স্বজনদের হুমকি দেন। তারা বলেন, সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গাজীপুরের মণিপুর এলাকায় বনভূমিতে জবরদখল করে গড়ে তোলা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে। সকালে গাজীপুর সদর রেঞ্জের অধীনে মণিপুর, নয়াপাড়া, বেগমপুর ও বিকে বাড়ি বিটের ডগরি গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও বন বিভাগের 4 শতাধিক সদস্য। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। জানান, 5 আগস্টের পরপরই সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা প্রায় 2 শতাধিক বসতবাড়ি ও অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে ফেলায় প্রায় 5 শতাধিক বাবুই পাখির ছানা হত্যার অভিযোগ পাওয়া গেছে। গুয়াটন গ্রামের মোবারক আলী ফকিরের তালগাছটি দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। গাছটি ফকির মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন মোবারক। গাছটি কাটায় ফলে প্রায় 5 শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। স্থানীয়রা বলছেন, এই তালগাছটি প্রাণী বৈচিত্র্যের কেন্দ্র ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।